হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রণয়। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে সারফেস টেনশন। ঠিক আছে, তার আগে একটা গুরুত্বপূর্ণ খবর দিই, সেটা হচ্ছে আমি বলেছিলাম এর আগে যে এসএসসি যেই পার্ট 4 ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে আমার চ্যানেলে একটা শিডিউলে ভিডিও আসবে। তো শিডিউলটা কি, সেটা হচ্ছে মঙ্গলবারে আসবে সায়েন্সের ভিডিও, ফিজিক্সেরও হতে পারে, কেমিস্ট্রি হতে পারে অথবা বায়োলজি হতে পারে। ঠিক আছে, ইন্টারেস্টিং যে কোনো টপিক তুলে আমি ভিডিও করবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে থার্সডে। থার্সডেতে কি আসবে? থার্সডেতে আসবে গভর্নমেন্ট জব রিলেটেড ডিসকাশন করবো আমরা। ঠিক আছে, রিসেন্ট কোনো যদি এক্সাম থাকে সেই নিয়ে আমরা হয়তো ডিসকাস করতে পারি, অথবা কোনো এক্সামের কিছু টিপস দিতে পারি, বা কীভাবে অ্যাটেম্প করবে এক্সামটা সেটার কিছু টিপস দিতে পারি। ওকে, আর লাস্ট হচ্ছে শনিবারে একটা ভিডিও আসবে, সেটা হবে জেনারেল নলেজের। ঠিক আছে, তো জেনারেল নলেজের যত ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেই অনুপাতে আমার ভিডিও আসবে। ঠিক আছে, তো এটার জন্য তোমাদের কিন্তু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর নোটিফিকেশন বেলটা কিন্তু অন করে নেবে। ওকে, সো স্টার্ট করা যাক ভিডিওটা। ওকে, সো আজ আমরা যেটা বললাম যে পড়বো সারফেস টেনশন। সারফেস টেনশনটা কি? সারফেস টেনশন হচ্ছে পৃষ্ঠ টান। তো আমরা পৃষ্ঠ টান কেন বলি এটাকে? ঠিক আছে, কারণ এটার যে ফেনোমেনাটা ঘটছে সেই ফেনোমেনাটা কিন্তু জলের জলের কোথায় ঘটছে, বা লিকুইডের যদি বলি, লিকুইডের কোথায় ঘটছে? সারফেসে, একদম সারফেসে ঘটছে, তাই আমরা এটাকে বলছি সারফেস টেনশন। ঠিক আছে, তো তোমাদেরকে আমি কিছু এক্সাম্পলের দ্বারা বোঝাই, তাহলে খুব ইজি হবে জিনিসটা। এক্সাম্পলটা বলছি, তোমরা হয়তো দেখেছো যে যে কোনো জায়গায় জলে অথবা পুকুরে, সেখানে হয়তো কোথায় মাকড়সা অথবা মশা, ঠিক আছে, বা স্মল স্মল যত ইনসেক্ট আছে এরা কিন্তু চড়ে বেড়ায়। মানে কি, সারফেসটা যে আছে, ওয়াটারের যে সারফেসটা, সেই ওয়াটারের সারফেস এর ওপরে কিন্তু ইজিলি ওরা হাঁটাচলা করতে পারে। ঠিক আছে, হাঁটাচলা করতে পারে, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করার ব্যাপার আছে। আমি জিনিসটা বোঝাই। ব্যাপারটা হচ্ছে, তোমরা স্ক্রিনে ফটো দেখতে পারবে, তাহলে তোমাদের ভিজুয়ালাইজ হয়ে যাবে ভালো যে কি ব্যাপারটা আমি বলতে চাইছি। ঠিক আছে, তো আমি বলছি যে এই যে যদি এটা জলের সারফেস হয়, একটা জলের সারফেস, ঠিক আছে, তো এখানে যদি কোনো পোকা থাকে, ঠিক আছে, ওটা আমি ডায়াগ্রাম পাচ্ছি না, যদি থাকে কোনো ইনসেক্ট থাকে, তাহলে কি হয়, জলের যে সারফেসের পার্টটা, যেখানে যেখানে ওর পা গুলো পড়েছে, এই যে পা এখানে যদি পড়েছে, এখানে পড়েছে, এই পার্টগুলো কি হয়ে যায়, একটু ডিপ হয়ে যায়, মানে একটু গর্ত, মানে একটু দেবে যায় নিচের দিকে। নিচের দিকে কিন্তু দেবে যায়, তখন আমাদের দেখে মনে হয় যে জলের যে সারফেসটা, জলের সারফেসটা কি রবারের মতন মনে হয়, রবারের মতন টেনে ধরেছে। যেমন রবারের যদি কোনো লেয়ার থাকে, সেটার উপর যদি কিছু চাপিয়ে দিই, সেটা কি হয়, নিচের দিকে একটু দেবে যায় না? তো সেই অনুপাতে আমি বলছি যে এটাতেও সেম মনে হয়, দেখে যে এটা একটু দেবে যাচ্ছে। ঠিক আছে, এটা ধরো একটা আমি এক্সাম্পল দিলাম। নেক্সট যদি আমি একটা এক্সাম্পল দিই, নেক্সট আমি দিচ্ছি, মনে করো একটা সুচ নিলে, মিন্স নিডলস, ঠিক আছে, নিডল নিলে, নিয়ে পরে কি করলে, ওটা ওর গায়ে কিন্তু তেল থাকবে না, তেল একদম অয়েললেস থাকবে। ঠিক আছে, ওটা নিয়ে জলের যে সারফেসটা, জলের যে যদি সারফেস হয় এরকম, ঠিক আছে, জলের সারফেসে হঠাৎ ফেলে দেবে না, যদি হঠাৎ আমরা ফেলে দিই তাহলে ওটা কিন্তু ডুবে যাবে। কিন্তু আমরা সেটা আস্তে করে যদি রেখে দিই, যদি আমরা সুচটাকে আস্তে করে রেখে দিই জলের সারফেসে, তাহলে কি হবে, ওটা ওটা কিন্তু ভাসতে থাকবে। ঠিক আছে, ওটা ভাসবে, তখন কিন্তু একটা প্রবলেম এখানে দেখা যাবে। এখানে এই যে সারফেসটা আছে, এই সারফেসটা এখানেও যতটা সারফেস জুড়ে এটা ভাসবে, সেই জায়গাটা একটু এরকম দেবে যাবে নিচের দিকে। তো এই যখনই এটা দেবে যাবে, তখনই আমাদের দেখতে কিরকম লাগবে, যে একটা রবারের পাত আছে মনে হচ্ছে, তারপরে আমরা কিছু দিয়ে দিয়েছি, আর সেটা ধরুন মনে হচ্ছে টেনে ধরে আছে। ঠিক আছে, তো এই এক্সাম্পল থেকে আমরা বুঝবো সারফেস টেনশনের ডেফিনেশনটা কি। সারফেস টেনশনের কি হয়, সারফেস টেনশনে আমি কি বললাম, এটা লিকুইডের একদম সারফেস পার্টটা। ঠিক আছে, এরকম যদি কোনো একটা কন্টেনার থাকে, ঠিক আছে, এটা ধরো একটা কন্টেনার, এই কন্টেনারে মনে করো এতটা জল আছে। ঠিক আছে, তো এই যে সারফেস পার্টটা, এই সারফেস পার্টটাতে কি হয়, একটা বল কাজ করে, সেটা কি টেনশন, মানে একটা টান কাজ করে, একটা মনে হয় যে কেউ চারিদিক ধরে এরকম ভাবে টেনে রেখেছে। ঠিক আছে, জিনিসটাকে টেনে রেখেছে, তার মধ্যে একটা ইনসেক্ট আছে, তো ওর পা গুলো, ও বসে আছে, তো ওর পা গুলো মনে হচ্ছে একটা রবারের পাতের উপর আছে, তো ওটা ডিপ করে যাচ্ছে, মানে ভেতরের দিকে একটু দেবে যাচ্ছে। ওকে, তো এখানে কি হয়, একটা টান কাজ করে। এই টানটা কি রকম হয়, এই টানটাই হচ্ছে আমাদের সারফেস টেনশন বা পৃষ্ঠ টান। এই যে টানটা কাজ করছে, সেটা কি রকম হয়, রবারের পাতের মতন বিহেভ করে। ঠিক আছে, রবারের পাতের মতন বিহেভ করে। ইলাস্টিক যদি আমরা বড় নিই, সেটাকে নিই, তার উপর যদি একটা কিছু রেখে দিই, লাইক আমি পেন্সিল বা রাবার রেখে দিলাম, তাহলে কি নিচটা একটু দেবে যাচ্ছে। তো এখানে কি কাজ করছে, মনে হচ্ছে একটা টান কাজ করে সারফেসটাতে, ওয়াটারের সারফেসটাতে একটা টান কাজ করছে, সেটাকে আমরা কি বলছি, সারফেস টেনশন। ক্লিয়ার? আই হোপ তোমাদের সারফেস টেনশনের যে বেসিক পার্টটা সেটা ক্লিয়ার হয়েছে। এবারে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি সারফেস টেনশনের
মেকানিজমটা অ্যাকচুয়ালি কি হচ্ছে ওটাতে, কেন এরকম হচ্ছে, সেরকম একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখবো। ওকে ওকে, তো আমরা দেখে নিই একটা লাইক কন্টেনার নিলাম, ঠিক আছে। তোমরা এখানে মনে করো একটা কন্টেনার নিলাম, ঠিক আছে। কন্টেনারে এতটা পর্যন্ত জল আছে, এই পার্টটাতে কি আছে, জল আছে, ঠিক আছে। এই পার্টটাতে এতটা পর্যন্ত জল আছে কন্টেনারে, ঠিক আছে। আর এই পার্টটা তাহলে কি হলো, এই পেপারটা, এই যে পার্টটা সেটা হচ্ছে ভেপার ফেজ, ঠিক আছে, মানে এটা বাষ্প, আর এটা হচ্ছে লিকুইড ফেজ, ঠিক আছে। এখানে সারফেস টেনশনের ব্যাপারটা বোঝাবো অ্যাকচুয়ালি কি হয়। এটা হচ্ছে লিকুইড আর এটা হচ্ছে ভেপার স্টেট। ওকে, তো এখানে আমি যদি দুটো পয়েন্ট নিই, ঠিক আছে, মনে করো এখানে একটা পয়েন্ট নিলাম এ, এখানে একটা পয়েন্ট নিলাম এ, ক্লিয়ার। আর এইখানে একটা পয়েন্ট নিলাম এই সারফেসের কাছাকাছি বি, ঠিক আছে। এবারে কেসটা কি হচ্ছে, আমরা যদি ফার্স্টে এ পয়েন্টটাকে দেখি, তাহলে এই পয়েন্টটা কোথায় আছে, এই যে আমাদের পুরো লিকুইডটা আছে, লিকুইডের পুরো অভ্যন্তর আছে, মানে একদম ভেতরে আছে। মানে কি এর চারপাশে কি, এর চারপাশে শুধু ওয়াটার মলিকিউল, এর চারপাশে আছে শুধু ওয়াটার মলিকিউল। তার মানে কি এর যে টান একটা কাজ করবে বা এর প্রতি যে একটা আকর্ষণ কাজ করবে, এর চারপাশে কে সারাউন্ডেড আছে, এর পাশে, এই চারপাশে আছে জলের মলিকিউল গুলো। জল মিনস H2O যে সব মলিকিউল গুলো একে একটা আকর্ষণ বল, মানে একটা টানের মতন করে রেখেছে চারিদিক দিয়ে, ঠিক আছে। মানে কারণ এর উপরেও জল, নিচেও জল, পাশেও জল, চারিদিকেই জল, ঠিক আছে। তার মানে কি এখানে যে H2O যে মলিকিউলটা টোটাল একটা টেনশন কাজ করছে এই এ পয়েন্টের উপর। তার মানে কি এর যে নেট ফোর্সটা হবে, যে ফোর্সটা কি হবে, নেট ফোর্সটা আমার জিরো হবে, কারণ চারিদিকেই তো সমানভাবে টেনে রেখেছে না, এমন তো নয় যে নিচের দিকে বেশি টেনে রেখেছে, ওপরে টানই নেই, সাইডেও টান নেই, তাহলে হয়তো সেখানে আলাদা হতো। কিন্তু এখানে কি বলেছে, এখানে চারিদিক দিয়ে সমানভাবে টেনে রেখেছে, কারণ ও যদি এখানে পয়েন্টে থাকে, ওপরেও লিকুইড, সাইডে, এই সাইডে, নিচে, চারিদিকে লিকুইডে ভর্তি। তার মানে কি এখানে যে আমাদের নেট ফোর্সটা হলো, নেট ফোর্স এ পয়েন্টের ক্ষেত্রে নেট ফোর্সটা হয়ে গেল জিরো ফর পয়েন্ট এ, ঠিক আছে। এটা তো আমরা বুঝলাম যে নেট ফোর্সটা জিরো হয়ে গেল। কিন্তু আর একটা পয়েন্ট আমি কোথায় নিচ্ছি, বি, সেটা কোথায় নিচ্ছি, এই যে সারফেসটা, মানে জলের যে যতটা আমি জল লেগেছি, সেই যে উপরের যে ফ্রি সারফেস বলে কি, মুক্ত পৃষ্ঠ, সেই পার্টটাতে আমি একটা কি নিয়েছি, এটা একটা বি পয়েন্ট নিয়েছি। তো উপরের পার্টটা কি, উপরের পার্টটা হচ্ছে ভেপার স্টেট, আর নিচের পার্টটা কি হচ্ছে লিকুইড স্টেট, ঠিক আছে। এখানে কি হচ্ছে, এখানে লিকুইড গুলো কি করছে, বি কে এরকম নিচের দিকে টানার চেষ্টা করছে, ঠিক আছে, লিকুইড গুলো। আর এর যে উপরের যে সারফেসটা সেটা কি ভেপার, তাহলে উপরের যে সারফেসের যে ভেপার, তারা তারা এদিকে টানার চেষ্টা করছে, উপরের দিকে টানার চেষ্টা করছে, ঠিক আছে। মানে লিকুইডে আছে, লিকুইডের নিচটা টানার চেষ্টা করছে, আর ভেপারটা উপর দিকে টানার চেষ্টা করছে। কিন্তু এখানে আবার কি ব্যাপারটা হয়ে যায়, এখানে হয় এটা ভেপারের যে ডেনসিটি, মানে ঘনত্ব, ঠিক আছে, আমরা পড়েছি ডি ইজ ইকুয়াল টু এম বাই ভি, মানে ঘনত্ব হচ্ছে মাস আপন ভলিউম, ঠিক আছে। এখানে যে ভেপারের ডেনসিটি লিকুইডের ডেনসিটির তুলনায় কিন্তু অনেক কম। কি বললাম, ভেপারের যে ডেনসিটি লিকুইডের ডেনসিটির তুলনায় অনেক কম হওয়ার ফলে কি হচ্ছে, এই যে লিকুইডের যে মলিকিউল গুলো আছে, বি 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 যে অণুটাকে, সেটাকে কি করছে, বি যে পয়েন্টটাকে, সেটাকে টেনে ধরে রেখে দিচ্ছে। ও যেহেতু ডেনসিটি কম, ডেনসিটি কম মানে কি, মলিকিউলও কম আছে, তবে তো ডেনসিটিটা কম, ভেপারের মলিকিউল কম বলে ডেনসিটিটা কম। মানে ফর এক্সাম্পল বলে দিই, যদি মনে করো ভেপারে এইখানে একটা অণু আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তো ডিস্টেন্সটা তো অনেক দূরে না। আর এখানে লিকুইডের ক্ষেত্রে যদি বলি, মনে করো লিকুইডের ক্ষেত্রে এখানে আছে, এখানে আছে, ওটা সলিডের ক্ষেত্রে কিন্তু একদম কাছাকাছি হয়, ঠিক আছে। কিন্তু যদি লিকুইডের ক্ষেত্রে বলি এখানে আছে, এখানে আছে, তার মানে কি এর মধ্যে এই যে লাইনে এখানে ধরো তিনটে শিফট হয়েছে, ঠিক আছে, তিনটে মলিকিউল শিফট হয়েছে। কিন্তু এখানে যদি আমরা লিকুইডের ক্ষেত্রে দেখি, তার জায়গায় হয়তো তিনটের জায়গায় আর দুটো এক্সট্রা শিফট হয়ে গেল। তার মানে কি এটার মলিকিউলের পরিমাণটা আমার বেড়ে গেল, মলিকিউলের পরিমাণটা বাড়লো মানে কি হলো, এর ডেনসিটিটা অনেক বেড়ে গেল। তো ডেনসিটিটা যেহেতু বেশি, তার মানে এর যে টানার ক্ষমতা সেটাও বেশি। তো এই কি করছে, এই যে নিচের যে লিকুইডের পার্টটা, এটা নিচের দিকে টানার চেষ্টা করছে, উপরের দিকেও টানছিল, কিন্তু এখানে জোরটা কার বেশি হয়ে যাচ্ছে, এখানে লিকুইডের। এই কারণে জোর বেশি হচ্ছে, কারণ লিকুইডের ডেনসিটি কিন্তু বেশি, ক্লিয়ার। তাহলে এখানে যখনই টানছে, নিচ দিক দিয়ে টানছে, তখন কি হচ্ছে, টানার ফলে ওপর দিকটা তো কি ভেপার বললাম, তো ওই দিকটা অতটা টানতে পারছে না, তো নিচ দিক দিয়ে যখন এই চারিদিকে ধরো দিক দিয়ে এরকম ভাবে টেনে রেখেছে, টেনে রাখলে কি হলো, একটা টান টান ফোর্স কাজ করছে,
টান টান যে বলটা সেটাই হচ্ছে আমার পৃষ্ঠ টান বা সারফেস টেনশন। ক্লিয়ার হলো? যে এখানে যদি আমার এ পয়েন্টে রাখি তাহলে এ তো নেট ফোর্স জিরো হয়ে যাচ্ছে, কারণ চারিদিকে আমার কি আছে, এই চারিদিকেই আছে ওয়াটার মলিকিউল। আর এর কি, এর নিচের পার্টটা টানছে কিন্তু উপরের পার্টটা হয়ে যাচ্ছে ভেপার। তার মানে কি, এর যে সারফেস টেনশনের যে ফেনোমেনাটা দেখা গেল কোথায়, এই যে সারফেসেই দেখা গেল, তাই এর নাম হচ্ছে কি সারফেস টেনশন। ক্লিয়ার হয়ে গেছে? এখানে একটা জিনিস বলি, মনে করো এই যে বি যে মলিকিউলটা আছে বা বি যে পয়েন্টটা আছে, বি পয়েন্টটাকে কি আমি যদি বের করার চেষ্টা করি, এটা কি করি, আমি যদি বের করার চেষ্টা করি, বের করার চেষ্টা করলে কি হবে, এখানে এখানে বের করার যদি আমি চেষ্টা করি তো কি হবে, আমি কি বললাম, এই বি পয়েন্টটাতে ফোর্স গুলো কিন্তু নিচের দিকে কাজ করছে, প্রত্যেকটা কিন্তু নিচের দিকে কাজ করছে, মানে এই যে বলটা সেটা কিন্তু নিচের দিকে, মানে এরকম নিচের দিকে কাজ করছে, ঠিক আছে। কিন্তু আমি বের করতে গেলে কি করতে হবে, বের করতে গেলে আমাকে উপর দিকে কাজ করতে হবে, উপর দিকে আমাকে কাজ করতে হবে, উপর দিকে টানতে হচ্ছে, ঠিক আছে। উপর দিকে টানতে হলে কি হয়ে যাচ্ছে, তখন যে এই যে বি, এই পয়েন্টটার স্টেবিলিটি অনেক বেশি হয়ে যাচ্ছে, মানে ওর মধ্যে স্থিতিশক্তি অনেক বেশি হয়ে যাচ্ছে। কেন, আমি অ্যাকচুয়ালি ওর কাজ তো এরকম নিচের দিকে করছে, কিন্তু আমি ওর অপোজিটে ফোর্সটা দিচ্ছি, তো বস্তু মানে এই যে পয়েন্টটা কি হচ্ছে, রিজিড হয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন কি হচ্ছে, রিজিড হয়ে যাওয়ার চেষ্টা করলে এর স্টেবিলিটি অনেক বেশি হয়ে যাবে। কার তুলনায় স্টেবিলিটি বেশি হবে, এই যে এর তুলনায় বি এর অনেক স্টেবিলিটি বেশি হয়ে যাবে। কেন, কারণ এ তো মানে একটা লিকুইডের মধ্যে যদি কোনো একটা পয়েন্ট একদম ভেতর দিকে থাকে, তার যে স্টেবিলিটি, তার তুলনায় এই যে বি পয়েন্টের যে স্টেবিলিটিটা একদম উপর দিকে আছে, ওর স্টেবিলিটি অনেক বেশি হয়, কারণ ও তো নিচের দিকে টানছে, আর এই তো চারিদিকে সমান ফোর্স, তাই তোমার ফোর্সটা জিরো হয়েছে। ক্লিয়ার হলো এই জিনিসটা? তো এটাই আমাদের বেসিক কেস, যে সারফেস টেনশন হয় কেন, বা সারফেস টেনশনটা এখানেই কেন হয়, সারফেসেই কেন হয়। ক্লিয়ার? আই হোপ এটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। ওকে, সো নেক্সট এবারে আমরা আসবো যে সারফেস টেনশনের কোনো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন আছে কি না, ঠিক আছে। লাইক আমরা ওহম ল যেমন পড়ি, ওহম ল যেমন পড়ি, ওহম ল এর ভি প্রপোর্শনাল টু আই আছে, ঠিক আছে, বা অন্যান্য অনেক ল পড়ি, সেখানে আমাদের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন আছে। এটার আছে কিনা, এটা আছে। এটা বোঝার জন্য একটা জিনিস, মনে করো এই সারফেসটাই যদি আমি নিলাম, এই সারফেসটা যদি নিই, ঠিক আছে, সারফেসটা নিই, ঠিক আছে, এই সারফেসটার পাশে যদি আমি একটা ট্যানজেন্ট টেনে নিই, ট্যানজেন্ট মানে কি, ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক, ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক। যদি আমি স্পর্শক একটা টেনে নিই, আর স্পর্শকের ওপরে আমি যে একটা লম্ব দিই, মানে লম্ব মানে পারপেন্ডিকুলার, যদি এখানে যে পারপেন্ডিকুলার লম্ব যেটা দিচ্ছি, তার মানে কি, এটার কি কি বোঝাচ্ছে, এটা 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 বোঝাচ্ছে যে ফোর্স, মানে ফোর্সটা কোন দিকে লাগছে, ডাইরেকশনটা বোঝাচ্ছে, ঠিক আছে। এরকম সব দিকে হতে পারে। এদিকে যদি আমি একটা স্পর্শক টেনে দিই, এরকম একটা লম্ব দিয়ে দিলাম, ঠিক আছে, সেম এখানে একটা স্পর্শক টেনে দিলাম, এখানে একটা লম্ব দিয়ে দিলাম, সেম এখানে একটা স্পর্শক টেনে দিলাম, এখানে একটা লম্ব দিলাম। তার মানে কি হচ্ছে, এটা দেখে কি মনে হচ্ছে, ডাইরেকশন গুলো সব বাইরের দিকে, প্রত্যেকটা কিন্তু বাইরের দিকে ডাইরেকশন, মানে কি এমনি ধরে পরে টেনে রেখেছে, ঠিক আছে, টেনে রেখেছে। এর উপর যদি আমরা একটা লাইন ইমাজিন করি, লাইন বলো বা তোমরা পাতলা কোনো সুতো ইউজ করতে পারো, এটা যদি লাইন ইমাজিন করি, এর ক্ষেত্রেও কি কেসটা সেম হবে, এর ক্ষেত্রেও কি এদিকে কাজ করবে ফোর্স গুলো, ঠিক আছে, দুদিকেই কাজ করবে, টেনে রাখবে, আমি কি বললাম, টেনে থাকবে। তো এখান থেকে আমাদের একটা ফর্মুলা বেরোবে সারফেস টেনশনের। ব্যাপারটা কি, যদি আমরা এই যে লাইনটাকে ধরলাম, এটা যদি আমরা এল ধরে নিই, এটাকে ধরে নিই আমরা যদি এল, আর এই যে বলটা, এই যে টান, এই যে টেনশনটা কাজ করছে, এই বলটাকে আমরা যদি এফ দিয়ে ডিনোট করি, এই যে বলটাকে আমরা যদি এফ দিয়ে ডিনোট করি, তাহলে সারফেস টেনশনের কি ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা হবে, সেটা হবে সিগমা। সিগমা, ঠিক আছে, সিগমা অনেকে অনেক রকম ভাবে লেখে, আমি এরকম লিখি তাই এরকম, ঠিক আছে। সো সিগমা, সিগমা দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করি, সারফেস টেনশনটা। তাহলে এখানে সূত্রটা কি হবে, ফোর্স আপন লেন্থ, এটা হয়ে গেল আমার সারফেস টেনশনের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, ঠিক আছে। এটা দিয়ে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই লজিকে কিন্তু তোমাদের অনেক কোশ্চেন আছে, ঠিক আছে। তো এখানে সিগমাটার জায়গায় কিন্তু গামা দিয়েও অনেক অনেক জায়গায় বা অনেক বই তোমরা দেখবে রিপ্রেজেন্ট করা আছে। ওকে, এখানে যদি আমরা বলি সারফেস টেনশনের ইউনিট কি, ইউনিট যদি বার করতে যাই তাহলে কিভাবে বের করবো, ইজিলি আমরা জানি ফোর্সের এসআই ইউনিট কি, ফোর্সের এসআই ইউনিট হচ্ছে নিউটন, ফোর্সের এসআই ইউনিট হচ্ছে আমাদের নিউটন। আর লেন্থের এসআই ইউনিট কি, লেন্থের হচ্ছে আমাদের মিটার। তাহলে আমাদের সিগমা কি, সিগমা সমান কি বেরোলো, নিউটন ডিভাইডেড বাই মিটার। এটাকে আমরা এরকম লিখতে পারি, নিউটন মিটার ইনভার্স, ঠিক আছে। তাহলে এই যে আমার সারফেস টেনশনের ইউনিট কি হলো, নিউটন মিটার ইনভার্স। এটা যদি সিজিএস এ দিত তাহলে কি হতো, ডাইন সেন্টিমিটার ইনভার্স। কি করে ডাইন, সিজিএস এ ফোর্সের ইউনিট হচ্ছে ডাইন আর লেন্থের হচ্ছে সেন্টিমিটার। আই হোপ ক্লিয়ার সারফেস টেনশন পর্যন্ত। নেক্সট এবারে আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস আসবো, সেটা হচ্ছে কোহেসিভ ফোর্স, অ্যাডহেসিভ ফোর্স, সেখান থেকে আমরা যাব ক্যাপিলারিটিতে, ঠিক আছে। তারপরে আমরা কিছু এক্সাম্পল দেবো, তাহলে তোমরা
বুঝতে পারবে যে আমরা দৈনন্দিন যে কাজগুলো করি সেখানেও কিন্তু আমাদের ফিজিক্সই কাজে লাগে। ওকে, সো এবার আমরা দেখে নিই কি কোহেসিভ ফোর্স আর অ্যাডহেসিভ ফোর্স। ওকে, তো আমরা কি দেখবো বললাম, কোহেসিভ ফোর্স আর অ্যাডহেসিভ ফোর্স। তো আমরা ফটাফট করে দেখে নিই জিনিসটা কি, কোহেসিভ ফোর্স আর অ্যাডহেসিভ ফোর্স জিনিসটা কি, এই ডেফিনেশনটা আমি বলে দিই, তারপরে এটার কিন্তু অনেক অ্যাপ্লিকেশন আছে। কোহেসিভ ফোর্সটা কি, কোহেসিভ ফোর্স হচ্ছে একই পদার্থের মানে সেম সাবস্টেন্সের একই পদার্থের বিভিন্ন অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে সেটা হচ্ছে কোহেসিভ ফোর্স। আর অ্যাডহেসিভ কি, অ্যাডহেসিভ হচ্ছে বিভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে সেটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স। তোমরা হয়তো বুঝলে না যে কি বলতে চাইলাম, একই পদার্থের বিভিন্ন অণুগুলোর মধ্যে মানে কি কোহেসিভ ফোর্স মানে কি দুটো সেম হতে হবে, লাইক জল কি H2 আর H2 একই পদার্থ, সেম পদার্থের অণুগুলোর মধ্যে কি আকর্ষণ হচ্ছে, আকর্ষণ যদি হয় টেনে রেখেছে, ঠিক আছে, এটা হয়ে গেল আমার কি কোহেসিভ ফোর্স। সেম এখন যদি আমরা বলি অ্যাডহেসিভ কি বললাম, বিভিন্ন রকমের পদার্থ ডিফারেন্ট সাবস্টেন্স মানে কি বিভিন্ন মানে কি ধরো এটা H2 নিলাম আর একটা কি নিলাম গ্লাস, ঠিক আছে, কাঁচ, যেটা এটার মধ্যে যে ফোর্সটা কাজ করবে সেটা হবে অ্যাডহেসিভ ফোর্স। মানে H2 একটা আলাদা সাবস্টেন্স, গ্লাসও আলাদা, ঠিক আছে, দুটো মিলে কি H2 অ্যাকচুয়ালি কম্পাউন্ড, ঠিক আছে, তো H2 আর গ্লাস দুটোকে যদি মিলিয়ে যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে অ্যাডহেসিভ। আর H2 মনে করো দুধ আর জল যদি নিই, দুধ আর জল, ওয়াটার প্লাস মিল্ক, তাহলে কি হলো, ওয়াটারের মধ্যে কি হচ্ছে H2 আর H2 এই দুটো যখন কাজ করছে এই ওয়াটারের মধ্যে তখন কি হচ্ছে কোহেসিভ ফোর্স, ক্লিয়ার। কিন্তু মিল্কের মধ্যে সেম, মিল্ক প্লাস মিল্ক যখন হচ্ছে এখানেও কাজ করছে কোহেসিভ ফোর্স, ক্লিয়ার। কিন্তু এখানে অ্যাডহেসিভ ফোর্স কখন কাজ করবে, ওয়াটার আর মিল্ককে যদি আমরা মিলিয়ে দিই তাহলে সেটা আমার হয়ে যাবে অ্যাডহেসিভ ফোর্স। আশা করি এক্সাম্পলটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে কোহেসিভ আর অ্যাডহেসিভের ডিফারেন্সটা কোথায়। ওকে, তো এবার আমরা একটা টপিকে আসি, সেই টপিকটা হচ্ছে ক্যাপিলারিটি নিয়ে, ঠিক আছে। ক্যাপিলারিটি মানে হচ্ছে কৈশিকতা। তো এখানে ক্যাপিলারিটির ব্যাপারটাই কিন্তু কাজ করে, ঠিক আছে। তো ক্যাপিলারিটির যে মেকানিজমটা এটা কোথায় কোথায় কাজ করে, লাইক ধরে নাও এটা কাজ করছে বাড়িতে, ধরো লম্ফ বা হ্যারিকেন যেটা আমরা ইউজ করি সেটা কি হয়, নিচে থাকে কি পোলতেটা থাকে, তো পোলতেটা কি নিচে ডুবে থাকে, তো সেখান থেকে তেলটা যাচ্ছে ওপরে, গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে নিচের দিকে, কিন্তু ওর অপোজিটে গিয়ে পরে কি করছে ওই পোলতেটাকে ভিজাচ্ছে, তবে তো আমরা জ্বালাচ্ছি। এটা হচ্ছে একটা কেস। নেক্সট কেস হচ্ছে তোমার গাছের ক্ষেত্রে কি হয়, গাছের ক্ষেত্রে গাছ তো আছে, ঠিক আছে, গাছটাকে বড় হতে গেলে কিছু তো দরকার, ঠিক আছে, এর মধ্যে নিচে কি থাকে মূল থাকে, তো এই মূলগুলো কি করছে, এই যে লিভস এই যে পাতাগুলো আছে বা ব্রাঞ্চে যেখানে যেখানে জল পাঠাতে হয়, তো ওকে কি এই যে নিচে যে রুট আছে এখান থেকে নিয়ে তারপরে তো এখান থেকে জলটা ওকে পাঠাতে হচ্ছে চারিদিকে, তো এটাকে কি বলে অ্যাসেন্ট অফ স্যাপ, ঠিক আছে। তো এটা যে পাঠাতে হচ্ছে এটা কি নিয়ে যায়, এটা নিয়ে যায় জাইলেম, ঠিক আছে, কিন্তু আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সটা এইদিকে কাজ করে, কিন্তু এটা এর কাজটা অপোজিট হয়, ঠিক আছে। এইগুলো হচ্ছে ক্যাপিলারিটির কিছু এক্সাম্পল। তো এখন আমরা যে মেন একটা এক্সাম্পল নিই সেটা হচ্ছে মনে করো দুটো কন্টেনার নিয়েছি, এই একটা আর এই একটা কন্টেনার, ঠিক আছে। এখানে একটা জিনিস বুঝতে হবে, এই কন্টেনারে এটাতে আছে H2 জল আর এটাতে আছে Hg মানে কি পারদ বা মার্কারি, ঠিক আছে। H2 আছে, একটাতে আছে মার্কারি। তো এখানে মনে করো আমি যদি একটা টেস্ট টিউব ডুবিয়ে দিই, টেস্ট টিউব যখন আমি যদি ডুবিয়ে দিই, ঠিক আছে, দুটোতে যদি আমরা কি টেস্ট টিউব ডুবিয়ে দিই তখন কি হয়, তখন যে এই যে ওয়াটারের লেভেলটা কি হয়, এখানে তো ওয়াটার আছে, ঠিক আছে, ওয়াটার আছে, এই জিনিসটা একটু মুছে দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে বেশি তোমাদের ক্ষেত্রে। তো টেস্ট টিউবটা মনে করো আমি যদি ডুবিয়েছি, ঠিক আছে, তো এখানে ওয়াটারের লেভেলটা কিরকম হয়, এরকম দেখতে হয়, ওয়াটারটা এরকম দেখতে হয়। আর এখানে ক্যাপিলারিটির জন্য এখানে আমাদের কি এই যে উঠে যাচ্ছে, টেস্ট টিউবে যখন আমরা নলটা ডোবালাম তখনই কি হলো জলটা উঠে গেল, কিন্তু জলটা কেন উঠে গেল বা এরকমই কিরকম কেন আছে, এমনি সোজা কেন হলো না জলের যে শেপটা, ঠিক আছে, এটা বলছি। নেক্সট আমরা আসছি মার্কারি, যখনই মার্কারিতে ডোবালাম তখন কি হলো, মার্কারিতে কি মার্কারি যে ওখানে যেমন শেপটা হয় জলের ক্ষেত্রে শেপটা কিরকম হয় নিচের দিকে হয়, ঠিক আছে, মার্কারি ক্ষেত্রে শেপটা হয় এরকম উপর দিকে, ঠিক আছে, এরকম উপর দিকে দুটো শেপ তৈরি হলো। আর এখানে জলটা গিয়েছিল উপরে উঠে গেছিল, কিন্তু এখানে মার্কারিটা আর নিচের দিকে ডাউন হয়ে যায়, নিচের দিকে নেমে যায়,
কিন্তু কেন এটা কেন হচ্ছে, মানে আমি একটা কন্টেনারে জল আর একটাতে মার্কারি রাখলাম, টেস্ট টিউব যখন ডোবালাম জলেরটাতে তখন উঠে গেল, আবার মার্কারিটাই যখন ডোবালাম তখন আবার ওটা নেমে গেল, এটা কি রিজন? ঠিক আছে, এখানে কিন্তু কাজ করছে এই যে একটু আগে যেটা বোঝালাম তোমাদের, কোহেসিভ আর অ্যাডহেসিভ ফোর্স। ঠিক আছে, ফার্স্টে মার্কারিটাই বোঝায়। মার্কারিতে কি হচ্ছে, এইচ জি, ঠিক আছে, এইচ জি আর এইচ জি, এই মলিকিউল গুলো কি করছে এখানে, এখানে মার্কারির কি হয়, মার্কারির কোহেসিভ ফোর্সটা অনেক বেশি হওয়ার জন্য, কোহেসিভ ফোর্স কি করে নিজেদের মধ্যে আকর্ষণ আকর্ষণ করে, তো তো নিজেদের মধ্যে আকর্ষণ করার টানার চেষ্টা করে। যখন এটা আমি ডোবালাম তখনই কি হলো, এই যে মার্কারি এখানে ফিল আছে, মার্কারি এটা কি নিজের মধ্যে টানার চেষ্টা করলো, যখন টানার চেষ্টা করলো তখন কি এর শেপটা এরকম হয়ে গেল। ঠিক আছে, মানে ও কিন্তু এই টেস্ট টিউবটা এখানে শেপটা এরকম হয়ে গেল, মানে এখানে এই যে টেস্ট টিউবের যে বডিটা সমানও তো হতে পারতো, সমান না হয় এরকম হয়ে গেল, কারণ এই যে মার্কারি গুলো কি চাইছে নিজের দিকে আকর্ষণ করার জন্য, তো আকর্ষণ করে কি একদম জড়সড় হয়ে গেল। ঠিক আছে, তো এখানে আমি কি বললাম, কোহেসিভ ফোর্সটা বেশি থাকে অ্যাডহেসিভ ফোর্সের থেকে। ঠিক এখানে যে কেসটা সেটা হয়ে যাচ্ছে উল্টো, এখানে অ্যাডহেসিভ ফোর্সটা অনেক বেশি থাকে, অ্যাডহেসিভ ফোর্সটা অনেক বেশি থাকে কোহেসিভ ফোর্সের থেকে। ক্লিয়ার? কিন্তু এখানে কি হচ্ছে, যখন আমি টেস্ট টিউবটা ডোবালাম তখনই আমার কি জলের যে লেভেলটা উপরে উঠে গেল, কিন্তু এখানে মার্কারিতে আমার এরকম হচ্ছিল জলের লেভেলটা, কিন্তু এটার ক্ষেত্রে এরকম হলো কেন? এটার কারণ হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স। অ্যাডহেসিভ ফোর্স কি বললাম, দুটো আলাদা আলাদা যদি পদার্থ হয় তখন কি করে তাদের মধ্যে যখন একটা আকর্ষণ সৃষ্টি হবে সেটাই হবে আমার কি, সেটাই হবে আমার অ্যাডহেসিভ ফোর্স। তো এখানে কি করে অ্যাডহেসিভ ফোর্সে কি হয়, এখানে হয় যেই আমরা জলটা ঢাললাম কি করে, জল আর কাঁচ দুটো আলাদা আলাদা পদার্থ, দুটো আলাদা আলাদা সাবস্টেন্স, যদি দুটো একসঙ্গে আমরা জ্বলে যাই, মানে দুজনে কিন্তু একসঙ্গে কি চেষ্টা করে, আকর্ষণ করে, তো আকর্ষণ করে জল এখানে কি চাই যে গোটা জায়গাটাকে ভেজাবো, তখন কি করে আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়। ঠিক আছে, আর এখানে শেপটা কিরকম হয়, এরকম। ঠিক আছে, এখানে কি হয় অ্যাডহেসিভ ফোর্সটা অনেক বেশি থাকে। অ্যাডহেসিভ ফোর্স মানে দুটো আলাদা আলাদা পদার্থে, আমি বারবার বলছি এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, এই যে দুটো আলাদা আলাদা যে সাবস্টেন্স নিলাম তার জন্য আমাদের অ্যাডহেসিভ ফোর্সটা বেশি হলো, তাই এটা উঠে গেল। আর এখানে কি কোহেসিভ ফোর্সটা অনেক বেশি থাকে মার্কারি, তাই ওটা জড়সড় হয়ে যায়। ঠিক আছে, এরকম টেনে বসে থাকে। ক্লিয়ার? তো এখানে এই কনসেপ্টটা হয়তো তোমাদের ক্লিয়ার হলো। এখানে কোশ্চেন আসে, তোমাদের একটা জিনিস আমি বলে দিই, কোশ্চেন আসে, এখানে কোশ্চেন আসে এই যে মার্কারিতে এই ফর্মটা তৈরি হলো আর জলের ক্ষেত্রে কি এরকম তৈরি হলো, তো এটাকে কি বলে মিনিসকাস, MINISCUS, এটাকে বলে মিনিসকাস, মানে পৃষ্ঠতলটা কিরকম হয়, পৃষ্ঠতলটা। ঠিক আছে, তো এরকম যদি আমরা মার্কারি দেখি, তো মার্কারির ক্ষেত্রে মিনিসকাসটা কি হয়, কনভেক্স মানে উত্তল। ঠিক আছে, আর এর ক্ষেত্রে মিনিসকাসটা কি হয়, কনকেভ, কনকেভ মানে অবতল। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার। এবারে তোমাদের এখান থেকে একটা কোশ্চেন আছে, এই কোশ্চেন গুলো তো আসেই নর্মালি, আরেকটা কোশ্চেন আছে এরকম যদি ডায়াগ্রাম দিয়ে দিল আর যদি জলের বলে দিল যে এরকম একটা কন্টেনার আছে, এখানে আমরা একটা টেস্ট টিউব ডুবিয়েছি আর জলটা এরকম হয়ে গেছে। ঠিক আছে, আর একটা কন্টেনার দিল, এখানে আমরা টেস্ট টিউব ডুবিয়েছি আর জলের যে শেপটা এরকম হয়ে গেছে, তো এটা জিজ্ঞেস করতে পারে যে এর মধ্যে কোন লিকুইড আছে, তখন এটা তোমরা ইজিলি বুঝে যাবে যে এটাতে জল আছে, কারণ এটাতে অ্যাডহেসিভ ফোর্স কাজ করছে। এটাতে কি থাকে, এরকম হয়ে যাচ্ছে, মানে এটা টেনে নিচ্ছে। ঠিক আছে, টেনে নিচ্ছে মানে এটাতে কোহেসিভ ফোর্স কাজ করবে। ওকে, সো আই হোপ এই কোহেসিভ ফোর্স আর অ্যাডহেসিভ ফোর্সের যে একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল ছিল সেটা আই হোপ তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো আমাদের সারফেস টেনশন ক্লিয়ার, নেক্সট আমাদের কোহেসিভ অ্যাডহেসিভ ফোর্সটাও ক্লিয়ার হলো। ঠিক আছে, এরপরে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আসছে, সেটা হচ্ছে আমরা সবসময় দেখে আসছি যে কি দেখে আসি, আমরা দেখে আসি যে জলের এই যে বৃষ্টির যে ফোঁটা, যে ড্রপ গুলো পড়লো, পরেই গোলাকার কেন হয়ে যাচ্ছে, অন্য কিছু তো হতে পারতো না, স্কোয়ার হয়ে যেতে পারতো, আয়তক্ষেত্র হয়ে যেতে পারতো, কিন্তু গোলাকারই কেন হয়ে যায়। ঠিক আছে, এখানেও সেম একই কেস, সারফেস টেনশনই কাজ করে। কি করে, মনে করো কোনো একটা জলের তোমার যদি জল পড়লো, সেটা হয়তো আকার এরকম টাইপের কিছু একটা আকার হলো, ঠিক আছে, কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে ওটা কিন্তু কি রকম হয়ে যায়, গোলাকার হয়ে যায়। ঠিক আছে, স্পিয়ার, গোলকের মতন হয়ে যায়। কেন গোলকের মতন হয়ে যায়, এর ভেতরে কি থাকে, H2 মলিকিউল গুলো থাকে, তাই তো। H2 মলিকিউল গুলো কি করে, ভেতরের দিকে এদেরকে টানার চেষ্টা করে, ভেতরের দিকে টানার চেষ্টা করে। H2 মলিকিউল কি কোহেসিভ ফোর্সটা কাজ করে। ঠিক আছে, H2 মলিকিউল সেম সেম পদার্থ বলেছিলাম, তাই কোহেসিভ ফোর্স ভেতর দিকে টানার চেষ্টা করে, তো ভেতর দিকে যখন টানে তখন যে শেপটা হয়ে যায় সেটা হয়ে যায় স্পিয়ার। ঠিক আছে, কিন্তু স্পিয়ারটাই কেন নেয়, স্পিয়ারটাই কেন নেয়, শেপটা অন্য শেপও নিতে পারতো, আমি যেটা বললাম স্পিয়ারটা এই কারণে নেয়, স্পিয়ারের সারফেস এরিয়া, যেটা আমরা বলি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সারফেস এরিয়া কিন্তু অনেক মিনিমাম, মানে একদম কম বললেই চলে, একদম কম সারফেস এরিয়াটা, তার জন্য কি হয় এখানে এই শেপটা নিয়ে নেয়।
ঠিক আছে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। নেক্সট কনসেপ্ট আসছি, বা এটার ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, তোমরা হয়তো দেখবে যখন ইনজেকশনের সিরিঞ্জ বা যে কোনো পাইপ থেকে ড্রপলেট যখনই বার করে, হয়তো পাইপটা আছে, ঠিক আছে, এই যে পাইপ, এখান থেকে ড্রপলেটটা বেরোচ্ছে এবং গোল টাইপেরই বেরোয়, ঠিক আছে, বা ইনজেকশনের সিরিঞ্জটা যখন আমরা ওষুধটা টেনে নিই, ওষুধ টানার পর যখন চেক করি ওটাতে এয়ার আছে কিনা, তখন যে বাবলসটা বেরো সেটা কিন্তু এরকমই হয়। তো সবই কিন্তু রিজন হচ্ছে সারফেস টেনশন। তো এগুলো আমরা দৈনন্দিন অনেক কাজ করে থাকি যেটা ফিজিক্সের উপরই পুরো ডিপেন্ডেবল, ঠিক আছে। নেক্সট এবার একটা কনসেপ্ট আছে। নেক্সট কনসেপ্টটা হচ্ছে, আমরা দেখেছি যে কালার করার সময় কি আমরা ব্রাশ ইউজ করি, ওকে। সো ব্রাশ ইউজ করি, তো ব্রাশের কি হয়, যখন আমরা ব্রাশটা হয়তো ধরো রঙের মধ্যে ডোবালাম না বা জলের মধ্যে ডোবালাম না, তখন কি থাকে, এই যে ব্রাশটার মুখটা, এই পার্টটা কি থাকে, এই যে প্রত্যেকটা আঁশ এরকম খোলা খোলা অবস্থায় থাকে, ঠিক আছে, এরকম খোলা খোলা অবস্থায়, ঠিক আছে। যেই আমরা জলের মধ্যে ডোবালাম, জলের মধ্যে কিন্তু কোনো পৃষ্ঠ টান কাজ করে না। আমি কনসেপ্টটা বুঝিয়েছিলাম যে অভ্যন্তরে কিন্তু কম থাকে, সারফেসের ব্যাপারটা হয় বলে সারফেস টেনশন বলে। জলের মধ্যে ডোবালাম, তখনও কিছু হলো না, তখন কিন্তু এরকম এরকম ছাড়া ছাড়াই রইলো, তুলির যে ব্রাশটা, এই যে ব্রাশটা কিন্তু এরকম ছাড়া ছাড়াই রইলো, ঠিক আছে। যেই যেই ওখান থেকে আমরা ব্রাশটাকে এই যে জল থেকে, এই যে মনে করো এতটা জল আছে, জলের ফার্স্টে আমি ডুবিয়েছিলাম, যে জল থেকে আমরা বেরিয়ে এলাম, সেটা এর যে এরিয়াটা কি হলো, কমে গেল। এরিয়াটা কেন কমে গেল, এই যে আমাদের এটা রিজনটা দেখবে তোমরা, হয়তো স্ক্রিনে একটা ফটো দেখতে পাবে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসে আমি ফটো দেখতে পাবে তোমরা। তো কেন এই ব্যাপারটা হলো, কেন এটা হলো, সারফেস টেনশনের জন্য। যখন আমরা ডোবালাম তখন কিন্তু জলে কোনো রকম পৃষ্ঠটান কাজ করেনি, ঠিক আছে। যেই বার করলাম সেই কিন্তু একটা পৃষ্ঠটান কাজ করলো, মানে পৃষ্ঠটান কি করলো, সারফেস টেনশন যে এরিয়াটাকেও কম করে দিল। কিন্তু কেন কম করলো, কারণ তখনও কিন্তু জল থেকে যখন ডুবিয়ে আমরা বের করলাম জিনিসটাকে, তখনও কিন্তু এর মধ্যে কি বর্তমান, এর মধ্যে জলের একটা লেয়ার বর্তমান। তাই জলের লেয়ারটা কি করলো, টেনে এর এরিয়াটাকে কম করে দিল, তখন কি হলো, সরু হয়ে গেল জিনিসটা। ক্লিয়ার? তো এটা রিজন হচ্ছে সারফেস টেনশন, ওকে। সো আরেকটা এক্সাম্পলও দেওয়া যেতে পারে। এরপরে ধরো রেনকোট, ঠিক আছে, আমরা রেনকোট ইউজ করি বা ছাতা ইউজ করি বর্ষাকালের কথা বলছি। তো সেই টাইমে আমাদের জল পড়ে রেনকোটের উপরে, কিন্তু জলটা কেন ভেতরে ঢোকে না, ঠিক আছে। বা ছাতা ইউজ করছি আমরা, ছাতা নিয়ে যাচ্ছি, জল পড়ছে, জলটা ভেতরে ঢুকছে না কেন, ঠিক আছে। এটার পিছনে কারণ আছে। লাইক ধরো এই শার্ট পরেছি, শার্টের মধ্যে জল লেগে যায়, তো কি জলটা ভিজে যায় আমার, ঠিক আছে, কিন্তু রেনকোটটা যখন পরি তখন কেন ভেজে না, ঠিক আছে। এটার রিজন কি, এটার রিজন হচ্ছে সারফেস টেনশন। তো ব্যাপারটা বোঝায় এখানে কি হয়, আমাদের যে যে আর কি কাপড়টা ইউজ হয়, মানে ছাতার জন্য হোক বা এই যে রেনকোটের জন্য হোক, সেখানে যে হোল থাকে, এই যে একদম ছোট ছোট হোল থাকে, হোলগুলোর মধ্যে কি এয়ার ইজিলি এন্টার করে যায়, এয়ার কিন্তু ইজিলি এন্টার করে যায়, কিন্তু জল এন্টার করতে পারে না। কারণ জল পড়ার পরে কিরকম আকার নিয়ে নেয়, স্পিয়ার, ঠিক আছে, স্পিয়ার আকার নিয়ে নেয় বলে জল কিন্তু মনে করো রেনকোটে গায়ে পড়লো, গায়ে পড়ে ওটা গড়িয়ে পড়ে গেল নিচের দিকে, ঠিক আছে। এটাও কিন্তু রিজন হচ্ছে সারফেস টেনশন। আচ্ছা, ক্লিয়ার হয়ে গেছে এক্সাম্পল গুলো? ফার্স্টে তো আমি তোমাদের এক্সাম্পল দিয়েছিলাম যে মাকড়সা, মাছি এগুলো যদি এর উপর রেখে দিই তাহলে কি হবে, বা একটা সুচকে যদি আমরা আস্তে করে আলতো করে রেখে দিই তাহলে ওই সুচটাও ভাসতে থাকবে, কেন, সবই সারফেস টেনশন, ঠিক আছে। তারপর এই যে রঙের ব্যাপারটা বললাম, ক্লিয়ার। তারপর হয়তো তোমরা দেখবে যে জলের উপরে তেল যখন ঢেলে দিই, তেলটা কিন্তু ভাসতে থাকে। এটার কারণ কি, যদি এই কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়েছে, এর কারণটা আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে, ঠিক আছে। এরকমই আমি সব ইম্পর্টেন্ট যত ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, চাই বায়োলজি হোক, আমার শিডিউলটা তোমাদেরকে বলে দিচ্ছি, সেই অনুপাতে আমাদের ভিডিও আসবে আর আমরা ক্লিয়ার করবো। আর তোমাদের যদি ইচ্ছা থাকে যে এই টপিকটাও পড়বো, ফিজিক্সের হোক বা কেমিস্ট্রির হোক, সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। কমেন্ট বক্সে জানালে আমি সেই মেজরিটি দেখে আমি কিন্তু সেই টপিকটাও করাতে পারি, ওকে। তো ভিডিওটা ভালো লাগলে আর এই জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে গেলে একটা করে অবশ্যই লাইক দেবে, লাইকটা দিতে কিন্তু ভুলবে না, ঠিক আছে, ওটা কিন্তু একটা বড় মোটিভেশন। সো লাইকটা দিতে তোমরা ভুলবে না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর এই যে ভিডিওটা করলাম এটা সবারই জন্য এই কনসেপ্টটা অ্যাপ্লিকেবল, মানে যে কেউ দেখতে পারে, একটা 9, 10, 11, 12 যে কোনো স্টুডেন্টও দেখতে পারে, যারা গভর্নমেন্টের প্রিপারেশন করছে তারাও দেখতে পারে, ঠিক আছে। তো একটা কনসেপ্ট দিলাম, ঠিক আছে, এই কনসেপ্টটা তোমরা ভালো করে বুঝে নেবে। অনেকের ক্লিয়ার থাকে না এই যে কেসগুলো কেন হচ্ছে, ঠিক আছে। বা একটা জিনিস বলে দিই, যেখানে ফর এক্সাম্পল মেয়েরা ইউজ করে লিপস্টিক, ঠিক আছে, অ্যাডহেসিভ কোর্সের একটা ব্যাপার বলছি, মেয়েরা ইউজ করে লিপস্টিক, ঠিক আছে, লিপস্টিকটা লাগাই, কিন্তু তারপরে কিন্তু ওই জিনিসটা কোনো কোনো লিপস্টিকে কি নষ্ট হয়ে যায়, কোনো কোনো লিপস্টিকে নষ্ট হয় না। তো এখানে কি কি থাকে, এখানে কি থাকে যে এরকম লিপস্টিকটা ঠোঁটে লাগানোর পরেই কিন্তু চিটে থাকে জিনিসটা, এখানে অ্যাডহেসিভ ফোর্স কাজ করে, ঠিক আছে। অ্যাডহেসিভ ফোর্স আমি বলেছিলাম দুটো আলাদা আলাদা সাবস্টেন্স, ঠিক আছে। তো আর যদি ওই লিপস্টিকটার ভেতরে যে ফোর্সটা কাজ করছে সেটা কিন্তু কোহেসিভ, বাট লিপস্টিকটা যখন আলাদা জায়গায় লাগছে সেটা কি অন্য জায়গাতে এসে লাগছে, তো আলাদা আলাদা দুটো সাবস্টেন্স হলো।
তো সেই জন্য অ্যাডহেসিভ ফোর্সটা এখানে কাজ করে। তো যেটার অ্যাডহেসিভ ফোর্স অনেক বেশি, যার অ্যাডহেসিভ ফোর্স অনেক বেশি হয় সেটা লিপস্টিকটা অনেকক্ষণ ধরে স্টে করে, আর যার অ্যাডহেসিভ ফোর্স একদম কম হয় তার কিছুক্ষণের মধ্যে ওটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, সেম কেস কিন্তু কাজলের ক্ষেত্রে। সো এরকম আমরা নানা রকম এক্সাম্পল দেখে আসি এই সারফেস টেনশন রিলেটেড। এরকম একটা ইন্টারেস্টিং টপিক আমি নিয়ে আসবো ফিজিক্সে, ঠিক আছে, যেটা তোমাদের মানে রিয়েল লাইফস্টাইলের সঙ্গে আমি রিলেট করে পড়াবো। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই প্রেস করবে। ওকে, এরপরে যে নেক্সট ভিডিওটা আসবে সেটাই আমরা গভর্নমেন্ট জব রিলেটেড কিছু টিপস দিতে পারি, কিছু ডিসকাস করতে পারি, এটা কিন্তু তোমাদের জন্য সারপ্রাইজ রয়ে গেল। আর যে লাস্ট কোয়েশ্চেনটা করলাম সেটার কিন্তু অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে দেবে। ওকে, সো থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই, ভালো থেকো আর সুস্থ থেকো।